আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2026 ব্যাচ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আজকে বলবো। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ক্লাস, মানে আজকে তো কোনো ক্লাস না, মানে জাস্ট একটু গাইডলাইন এবং কিভাবে আসলে পড়া উচিত, কোন কোন বিষয়গুলোর প্রতি আপনারা একটু গুরুত্ব দিবেন। দেখেন, ইতোমধ্যে আমাদের এমসিকিউ যে সিরিজটা, যেটা আমাদের ফিজিক্স চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, এরপরে হচ্ছে আমাদের 4, 7, 8, 9, 10। না, এখানে মনে হয় 9 হবে না। যাই হোক, আমাদের যে অধ্যায়গুলো ছিল, এই কয়েকটা অধ্যায়ের পর কিন্তু আমি এমসিকিউ ক্লাস দিছি। কেমিস্ট্রি, এটা আমার 3, 4, 5, 6, 7, 11, এই কয়েকটা প্রত্যেকটা অধ্যায়ের পর একটি করে এমসিকিউ ক্লাস আমার কিন্তু আছে, চ্যানেলেই দেওয়া আছে আমার। ম্যাথ 2, 3, 7, 8, 9, 11, 16, 17। হায়ার ম্যাথ 2, 7, 8, 9, 10, 11, 12, 14। দেখেন, অনেকগুলো কিন্তু আসলে ক্লাস। হায়ার ম্যাথ এমসিকিউ ক্লাস আমাদের হয়েছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 8টা ক্লাস আছে। ম্যাথের উপর 8টা, এই হচ্ছে 14, 8 8 হচ্ছে 16, 16 আর হচ্ছে 6, 16 এবং 6 হচ্ছে 22, 22 আর হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29। এই মোট 29টা ক্লাস আপনাদেরকে আমি নিচ্ছি। মোট 29টা ক্লাস না, একটু বললে ভুল হবে, কারণ যেমন ফিজিক্সের কথাই বলি, প্রথম অধ্যায় এবং দশম অধ্যায় যেমন একটা ক্লাসের মাধ্যমে নেওয়া হয়েছে, এখানে যে এই দুটা ক্লাসের কিছু অংশ একসাথে নেওয়া হয়েছে। হায়ার ম্যাথে যেমন এই দুইটা চ্যাপ্টার একসাথে নিচ্ছি আমি। তো এই সবগুলো ক্লাস আপনারা নোট করবেন। এবং আমি যে টাইপগুলোর প্রতি জোর দিচ্ছি, মানে যে টাইপগুলো আসলে আমি পড়তে বলছি, যে টাইপগুলো থেকে আমি আসলে ম্যাথগুলো সমাধান করাইছি বা টপিকগুলো বোঝানোর ট্রাই করছি, ওই টপিকগুলো জাস্ট আপনারা একটু দেখে যাবেন। ওই টপিকগুলো আপনাদের একটু দেখে গেলেই জিনিসটা কভার হয়ে যাবে। আপনাদের যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন আসলে, বা আমি হচ্ছে ক, খ এন্ড সিকিউ, এসকিউ, এগুলোর জন্য আমি সাজেশন ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করব। একটা ক্লাসের মানে একটা ভিডিওতে আমি ক নম্বর এবং খ নম্বর মোট 6টা, মানে যে কয়টা অধ্যায় থাকে ফিজিক্স, যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে আমি জাস্ট মুখে বলতে পারি। কারণ লেখা দিতে গেলে অনেক সমস্যা, অনেক সময় নিয়ে আসলে লিখতে হবে, বা হচ্ছে ভিডিওর কোয়ালিটি আরো লো হতে পারে। কারণ সম্পূর্ণ একটা বোর্ডের মধ্যে সবগুলো ক নম্বর লেখা যাবে না, সবগুলো খ নম্বর লেখা যাবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি জাস্ট মুখে বলতে পারি যে এই বিষয়গুলো আপনাদের পড়তে হবে। যাই হোক, এটা আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন যে আসলে কোন বিষয়গুলো আমি পড়তে বলতেছি, এই পড়াগুলো যদি আপনারা কভার করতে পারেন, তাহলে আপনারা প্রত্যেকটা সাবজেক্টে 90+ নাম্বার তুলতে পারবেন। জাস্ট আমাকে ফলো করতে হবে। ফিজিক্সের কথাই যেমন আমি গত ভিডিওতে বলছিলাম,
আপনাদের একটা ছক আছে, কোনটা মৌলিক রাশি, 7টা মৌলিক রাশি আমাদের আছে। 7টা মৌলিক রাশি আছে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, এই কয়েকটা জিনিস আমাদের আছে। এই 7টা রাশিকে বলা হয় মৌলিক রাশি। এই 7টা রাশি ব্যতীত আর পৃথিবীতে যত রাশি আমরা দেখি না কেন, সকল রাশি হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। মানে যৌগিক রাশিকে অপর নাম লব্ধ রাশি দেওয়া হয়েছে। তো মৌলিক রাশি কাকে বলে? যে রাশি কি অন্য রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্যান্য রাশির উপর নির্ভরশীল, সেই রাশিগুলোকে মৌলিক রাশি বলে। তো যাই হোক, আপনারা অতি শীঘ্রই, আমার কথাটা হচ্ছে আপনারা অতি শীঘ্রই, জাস্ট আপনাদেরকে আমি একটু মানে অ্যালার্ম দিয়ে দেওয়া বলা হয়, এটা আমি অ্যালার্ম দিয়ে দিচ্ছি। আসলে কত তারিখ আমি আসলে এই সাজেশনগুলো দেওয়া শুরু করব। এই যে ফিজিক্স হচ্ছে আপনি আচ্ছা 16/2/2026 একটা ভিডিও আপনাদেরকে আমি দিব, এসএসসি 26 ব্যাচ, এবং আপনাদের এমসিকিউ ক্লাস কিন্তু আমি নিচ্ছি। সিকিউ ক্লাসগুলো নেওয়ার আগে আমি হচ্ছে সাজেশন দিব, এই বিষয়গুলোর উপর আমি সাজেশন দিব, এরপর হচ্ছে আমি সিকিউ ক্লাসগুলো নিব। তো আপনারা এই ফিজিক্সের যে এমসিকিউ ক্লাস, হ্যাঁ এটা দিয়ে দিবনি। ফিজিক্সের উপর আমি যে কয়েকটা এমসিকিউ ক্লাস নিছি, সবগুলো এমসিকিউ ক্লাসের লিংক আপনারা ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স মানে কোন ভিডিও? যে ভিডিওতে আমি পদার্থবিজ্ঞান সাজেশন নিয়ে আমি আলোচনা করব, পদার্থবিজ্ঞান সাজেশন নিয়ে আমি যে ভিডিওতে আলোচনা করব, যে ভিডিওতে আমি ক নম্বর, খ নম্বর এগুলা নিয়ে, এবং সৃজনশীল আসলে কোন টাইপগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট, একটু দাগায় দেওয়ার ট্রাই করব। টপ 10টা সৃজনশীল আমি দিব প্রত্যেকটা। এই অধ্যায় থেকে 10টা নাও হতে পারে, এই অধ্যায় একটু এই অধ্যায় থেকে সৃজনশীল না পড়লেও চলবে। 2, 3, 4, 7, 8 এবং 10, এই যে 6টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 10টা করে সিকিউ দিব, সৃজনশীল দিব। এগুলা আসলে আর ক নম্বর, খ নম্বরের জন্য যে এমসিকিউ গুলা, মানে এমসিকিউ গুলা এবং ক খ নম্বরের যে প্রশ্নগুলা, ওইগুলো ভালো করে পড়লে আমাদের এসকিউ পারা যাবে। এসকিউ খুব কঠিন জিনিস না। তো এই যে ফিজিক্সের ভিডিওতে আপনারা, ফিজিক্সের যে সাজেশনমূলক ভিডিওটা, ওই ভিডিওতে আপনারা এই যে কয়েকটা এমসিকিউ ক্লাস নেওয়া হয়েছে, সবগুলো এমসিকিউ ক্লাসের লিংক আপনারা পাবেন। এটা দিব কবে? এটা হচ্ছে 16/2/2026 রাত 8টা 30 মিনিট। এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন। এরপর হচ্ছে কেমিস্ট্রি পাবেন হচ্ছে এর 3 দিন পর। 3 দিন পর মানে কবে, কয় তারিখ হলো এটা? 19/2/26। এই তারিখ পাবেন হচ্ছে কেমিস্ট্রি, আর এই তারিখ হচ্ছে ফিজিক্স। 22/2/26 এই তারিখ পাবেন হচ্ছে ম্যাথ। 25/2/26 এই তারিখ পাবেন হচ্ছে হায়ার ম্যাথ। এই 4টা সাবজেক্ট নিয়ে, আপনারা জানেন যে আমি আসলে আমার মূল সাবজেক্ট হচ্ছে 4টা, আমি 4টা সাবজেক্ট নিয়ে গবেষণা করি, এর বাইরে অন্য কোনো সাবজেক্ট আমাদের আসলে নেই। তো এই ভিডিওগুলো আপনারা এই তারিখে পাবেন, যেদিন আমি কেমিস্ট্রির সাজেশনটা দিব। কেমিস্ট্রির সাজেশনের দিন আমরা কি করব, যে ভিডিওতে আলোচনা করব, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে এই 6টা ক্লাসের লিংক দিয়ে দিব। যেদিন আমরা ম্যাথ আলোচনা করব হচ্ছে 22 তারিখ 2 মাস, ওই দিন হচ্ছে এই ম্যাথের উপর যে কয়েকটা এমসিকিউ ক্লাস আমার নেওয়া হয়েছে, সবগুলো এমসিকিউ ক্লাসের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে আমরা খুব ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ কিছু ম্যাথ আমরা আজকে সলভ করব।
আমি আজকে ছোট্ট একটি অধ্যায় নিয়ে একটু গভীরভাবে আলোচনা করার ট্রাই করব। এই অধ্যায়টা আসলে আপনাদের অনেকেরই প্রবলেম, তো আমি এই ভিডিওটিতে একটু আলোচনা করে দিই। হায়ার ম্যাথ 8.3। হায়ার ম্যাথ বইটা এই অধ্যায়টা আমি মাঝে মধ্যে আসলে আলোচনা করি। এই অধ্যায়টা যারা খুব ভালোভাবে পড়তে চান, আমি জানি না আসলে কার এই অধ্যায়টা সমস্যা, তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এই অধ্যায়টা নিয়ে একটু ভয় পান। যে আমাদের যে উচ্চতর গণিত বইটা আছে, এই উচ্চতর গণিতের 8.3 নামক যে অনুশীলনীটা আছে, এটা আপনারা ভয় পান। তো চিন্তা করলাম যে আসলে এই ভিডিওতে আমি আলোচনা করে দিই। একটা চতুর্ভাগ থাকবে আমাদের। এই চতুর্ভাগ সম্পর্কে আমাদের খুব সুন্দর একটা আইডিয়া নিতে হবে। চতুর্ভাগ সম্পর্কে কি করতে হবে, আমাদের সুন্দর একটা আইডিয়া নিতে হবে। এখন একটা কোণ যদি আমি আপনাদেরকে বলি, এটা আপনারা কিন্তু 8.1 পড়ার কথা। 8.1 কিন্তু এটা পড়ার কথা। যেমন একটা কোণ, সাপোজ ধরলাম 1000 ডিগ্রি। এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত? আবার যদি এটার আগে একটা ঋণাত্মক চিহ্ন যদি আমরা বসায় দেই, এই -1000 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এই দুইটা আমাদের বের করা শিখতে হবে। তো এটা বের করার জন্য আমি মানে যে সংখ্যাটাই আমাদের দেওয়া থাকবে, এই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটর হাতে নেব। ক্যালকুলেটর হাতে নিয়ে এখানে যে কোনটা দেওয়া থাকবে, এইটাকে আমরা 90 দিয়ে ভাগ করব। ফার্স্ট স্টেপ হচ্ছে, যে কোনটা আমাদের দেওয়া থাকবে, আমি কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করি, যে একটা কোণ আমাকে দেওয়া হলো, এই কোণটা দিয়ে বললো এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমি 1000 ডিগ্রি এবং -1000 ডিগ্রি নিচ্ছি। তাহলে এটাকে আমি 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে আপনার দশমিক যুক্ত একটা সংখ্যা আসবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দশমিক আসবে, যেমন এটা অবশ্যই 100% শিওর যেখানে একটা দশমিক আসবে। দশমিক আসলে সেই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, যেমন আমি এটা 90 দ্বারা ভাগ করি, এটা 90 দ্বারা ভাগ করার যে কথা, 100 কে 9 দ্বারা ভাগ করার সেম কথা। 9 10 মধ্যে একবার 9 কে 9 থাকে, এক জায়গায় 10 শূন্য কেটে আনলাম, এককে 9 কে 9 থাকবে 1, তার মানে কি 11 পয়েন্ট সামথিং হবে। 11 পয়েন্ট সামথিং, এটাকে আমি যদি 90 দিয়ে ভাগ করি তাহলে 11 পয়েন্ট সামথিং হবে। এই যে আমাদের 11, 11 কি করব, আমি লিখব 90 ইন্টু 11 লিখব। দশমিকের আগে যেটা থাকবে ওইটা গুণন 90, এটা আমরা দিব। দেওয়ার পর আমরা একটু হিসাব করব। 9 11 কত হয় আমাদের? 99 আর 0, 990। আর এখানে আছে 1000। 1000 মিলানোর জন্য আমাদের আর কত যোগ করতে হচ্ছে? এখানে 990 আছে, এখানে যদি আমি আরো 10 যোগ করি তাহলে কিন্তু আমাদের 1000 মিলবে।
এই যে এইভাবে আমাকে ভাঙাইতে হবে এই জিনিসটা। এই ভাঙানোর ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমাদের 90 দ্বারা ভাগ করতে হবে। 90 দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটা আসবে সেই মানে দশমিকের আগে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যা ইন্টু 90 লিখবো। 90 লেখার পর হচ্ছে আমাদের এক্সট্রা আরো কিছু যোগ করতে হবে, যেটা যোগ করলে হচ্ছে জানো এই সংখ্যাটা আমাদের মিলে। এবার এটা আমাদের ধনাত্মক না ঋণাত্মক সেটা আমাদের দেখতে হবে। যদি ধনাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটা তো আমরা চিনি, দেওয়াল ঘড়ি আমরা সবাই চিনি। দেওয়াল ঘড়ি কোন দিকে ঘুরতেছে? দেখেন এটা যদি একটা ঘড়ি হয়, দেওয়াল ঘড়ি কিন্তু আমাদের এই দিকে ঘুরবে। আচ্ছা, দেওয়াল ঘড়ি এই দিকে ঘুরলো, আমাদের বলা হচ্ছে ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এটা হচ্ছে এই দিকে ঘুরবে। আর আমাদের যে ঋণাত্মক কোণটা আছে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার এই দিকে ঘুরবে। ঘড়ির কাঁটা যে দিকে ঘুরে সেই দিকে ঘুরবে। ধনাত্মক কোণ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঋণাত্মক কোণ হলে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে একটা ঘর মানে একটা 90, এটা হচ্ছে দুইটা 90। তো আমরা এইখান থেকে আমরা শুরু করব। এখান থেকে যখন আমরা এই পর্যন্ত আসব তখন আমাদের একটা 90 অতিক্রম হবে। এখান থেকে যখন আমরা এইখানে আসব তখন আমাদের দুইটা অতিক্রম হবে। এখানে আসলে তিনটা, এখানে আসলে চারটা, এই পর্যন্ত আসলে আমাদের চারটা অতিক্রম করতে হবে। আবারও যখন ঘুরে এদিক দিয়ে বরাবর আবার এখানে আসব তখন হচ্ছে আমাদের আটটা অতিক্রম হবে। আটটা অতিক্রম হওয়ার পর আমরা হচ্ছে এই পর্যন্ত আসলে হবে 9টা, এই পর্যন্ত আসলে হবে 10টা, এই পর্যন্ত আসলে হবে 11টা। মানে 11 গুণন 90 আমাদের এই পর্যন্ত আসে, ঋণাত্মক ওয়াই অক্ষ পর্যন্ত আসবে। আসার পর হচ্ছে আরো এখানে 10 গড়। 10 গড় মানে কি? এটা হচ্ছে 10 ডিগ্রি কোণ করে আমি এখানে একটা আর্ট করি, সেটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার মানে এটা আমাদের চতুর্থ চতুর্ভাগের একটা কোণ। চতুর্থ চতুর্ভাগ সেম কোণটাই জাস্ট ঋণাত্মক, তাহলে আমাদের এই দিকে ঘুরবে। তাহলে 4 বার ঘুরে আসলে এই পর্যন্ত আসলো, 8 বার ঘুরে আসলে এই পর্যন্ত আসলো। এরপর হচ্ছে 8 এর পরে 9, 10, 11 মানে হচ্ছে এই পর্যন্ত আসে। যেহেতু ঋণাত্মক কোণ তার মানে আমাদের আরো কি করতে হবে? হ্যাঁ, আরো 10 গড় চাইতে হবে এখানে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে পড়বে। -1000 এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। তো এটা হচ্ছে আমাদের অল পজিটিভ। এটা হচ্ছে সাইন কোসেক, এটা হচ্ছে কস সেক, এটা হচ্ছে ট্যান কট। মানে যে কোণটা আমার হচ্ছে এটা কোন চতুর্ভাগের? চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা, 1000 ডিগ্রি যে কোণটা সেটা আমাদের চতুর্থ চতুর্ভাগের একটা কোণ। এই কোণের যদি আমরা ট্যান নেই, যেমন আমরা ট্যান 30 ডিগ্রির মান কত জানি? 1/√3। ট্যান 45 ডিগ্রির মান জানি কত? 1। ট্যান 60 ডিগ্রির মান জানি হচ্ছে কে? √3। আচ্ছা, তাহলে এই যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি যেগুলো আমরা বলতেছি এই সবগুলো কোণ আসলে কোন চতুর্ভাগে ওরা অবস্থিত? ওইগুলা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই কারণে ওইগুলা কত আমার হইতাছে? ওইগুলা ধনাত্মক হচ্ছে, মানে যে মানগুলো আসতেছে ওই মানগুলো ধনাত্মক আসতেছে। অনুরূপ ভাবে এটা যেহেতু আমাদের চতুর্থ চতুর্ভাগের কোণ, এটা যদি আমরা ট্যান অথবা কট নেই তাহলে হবে ট্যান 1000 ডিগ্রি। এটা আমরা নিলে দেখেন এটা কিন্তু আমাদের
চতুর্থ ট্যান কট কি পজিটিভ, মানে চতুর্থ কোন একটা কোণের সাথে ট্যান নিলে সেটা আমাদের যে মানটা আসবে সেটা আমাদের পজিটিভ একটা মান আসবে। অনুরূপ ভাবে আমরা যদি -1000 ডিগ্রি নেই, এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত, তার মানে এটার জন্য আমাদের ট্যান অথবা কট অথবা সাইন কোসেক কস সেক প্রত্যেকটা আমরা যেটাই নেই সেইটাই আমাদের কত হবে, ধনাত্মক হবে। এবার আমাদের থিটার বিভিন্ন মান নির্ণয়, দেখবেন যে একটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের অসংখ্য, মানে অসংখ্য বলতে কি আসলে 4টা 5টা করে মান আসে, 4টা 5টা করে মান আসে। এটা কিভাবে আসে সেটা আপনাদেরকে আমি দেখাই। আর এই অধ্যায়ে যে আমাদের সূত্রগুলো আছে, মাইনাস থিটা, এরপর হচ্ছে π/2 মাইনাস থিটা, π/2 প্লাস থিটা, পাই প্লাস থিটা, পাই মাইনাস থিটা, এগুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 4টা সূত্র আপনারা মুখস্থ রাখবেন। 4টা সূত্র হচ্ছে, যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে 2π মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে tan না 2π প্লাস থিটা, আর এটা হবে পাই প্লাস মাইনাস থিটা, পাই প্লাস থিটা, এটা হলো 2π মাইনাস থিটা। এই 4টা সূত্র আমাদের মনে রাখতে হবে। যেমন আপনাদেরকে আমি একটা ম্যাথ করে দেখাবো। সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে কস থিটা। এখানে যে আমার কোন অনুপাতগুলো আছে, সাইন থিটা একটা অনুপাত, কস থিটাও একটা অনুপাত, দুইটা অনুপাত নিয়ে আমরা কাজ করতে পারি না, যে কোনো একটা অনুপাত নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে ব্যবধান দেওয়া আছে 0 থেকে 2π পর্যন্ত, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 2π হয় 360 ডিগ্রি, অর্থাৎ কোনটা আমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনোটা আমার গ্রহণযোগ্য হবে। এই দুইটা অনুপাত নিয়ে কাজ করতে পারি না, আমাদের যে কোনো একটা বানাইতে হবে। তো সবগুলোকে আমি কস বানাবো, সাইন স্কোয়ার কে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, এখানে আমাদের cos থিটা এই পাশে আনবো মাইনাস cos থিটা, তাহলে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা, পাওয়ার 2 যেটা সেটার আগে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। বইয়ে এভাবে করা আছে, একটু সহজভাবে করতে ওরা। তো এখন জাস্ট এটা আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে, দুইটা গুণ করলে হবে আমাদের 2 এবং ঋণাত্মক বিয়োগ করলে 1 মিলতে হবে। এখানে আমরা 1 এবং 2 এটাই দিতে পারি, 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এটা আলাদা। এই দুটো থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি।
মাইনাস এই দুটার মধ্যে কোনো কিছু মিল নেই, এই কারণে আমরা 1 কমন নিব। এখানেও cos θ প্লাস 1, এখানেও cos θ প্লাস 1। আমরা একটা cos θ প্লাস 1 নেব, এখানে হবে 2 cos θ মাইনাস 1। এবার দুইটা ফাংশন, এখানে এই দুইটা ফাংশনের গুণফল দেখেন, বইয়ে কিন্তু এই লাইন থেকে সরাসরি এই লাইন দিয়ে দিছে, কিন্তু আমি আসলে কি করলাম, এক্সট্রা এই দুই লাইন আপনাদেরকে বুঝাইলাম যে আসলে এই লাইনটা কিভাবে আসলো। এটাই অনেকে বুঝবেন না যে এই লাইন থেকে কিভাবে সরাসরি এই লাইন আসে। এটা যদি আপনি বইয়ে যেভাবে করা আছে, আপনি যদি হচ্ছে পরীক্ষার খাতায় এরকম সরাসরি করে আসেন, তাহলে কিন্তু পরীক্ষায় একদম ফেল দিয়ে দিতে পারে। পরীক্ষায় কি করতে পারে, ফেল দিয়ে দিতে পারে। কারণ কি, কারণ হচ্ছে আপনি দুইটা লাইন স্কিপ করছেন। যারা বই লেখে, যারা বই লেখে ওরা যদি শর্টকাটে লেখে, এটা আসলে কিন্তু একটা মানে সোজা কথা কিরকম, এটা একদম দুর্নীতি। এটা হচ্ছে বই যারা লেখে ওরা প্রচুর পরিমাণে দুর্নীতি করে। কে তোরা যদি এই শর্টকাটে যদি লিখতে পারোস, তাহলে আমি পরীক্ষার হলে শর্টকাটে লিখলে অসুবিধা কি? এটার জবাব ওরা দিতে পারবে না। এই দুইটা লাইন বইয়ে করে না, এটা কিন্তু খুবই খুবই জঘন্য একটা কাজ করছে। অনেক স্টুডেন্ট এটা বুঝবে না যে কিভাবে আসলো, বা যদিও বুঝলে লাভ কি, ও তার শর্টকাটে করতে পারবে না পরীক্ষার হলে। স্যার যদি এখানে লেখে, স্যারদের কোনো দোষ নেই, অথচ একজন স্টুডেন্ট শর্টকাটে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখবে, ওকে স্যার 1 নম্বরে দিবে না। স্টুডেন্টদের জন্য এরকম মানে স্টুডেন্টদের সাথে এরকম কেন করা হয়, এটা কিন্তু অবশ্যই জবাবদিহিতা করা উচিত স্যারদের। কিন্তু এটা আসলে কে করবে? এটা আপনারা যদি কেউ করতে পারেন তাহলে করবেন, স্যারদের এটা প্রশ্ন করবেন যে স্যার আপনারা যে বইটা লেখছেন এটা তো একজন স্যারই লেখছে এই বইটা, তাহলে একজন স্যার হয়ে আপনি যদি 2 লাইন স্কিপ করে ম্যাথ সমাধান দিতে পারেন, তাহলে আমরা পরীক্ষার হলে দিলে অসুবিধা হয় কি? সেক্ষেত্রে আমাদের নাম্বার দেন না কেন? এই প্রশ্নটা আপনারা সবাই যার যার টিচারদের কাছে প্রশ্নটা রাখবেন। এবার এই দুইটা ফাংশন গুণন আকারে যেহেতু আমাদের 0 আছে, এই কারণে আমরা এই ফাংশন সমান 0 দিব, আবার এই ফাংশন সমান আমরা 0 দিব। তার মানে হচ্ছে cos θ প্লাস 1 যদি আমাদের 0 হয়, তাহলে cos θ হচ্ছে মাইনাসের 1। দেখেন এখানে cos θ এর মান কিন্তু ঋণাত্মক আসছে, cos θ এর এখানে মান কি আসছে, ঋণাত্মক আসলো। এই যে cos θ এর মানটা ঋণাত্মক আসলো, এখানে cos θ হচ্ছে মাইনাস এই cos 1 কত পাবো আমরা, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান কত আমাদের, cos 0 ডিগ্রি এটার মান হচ্ছে 1। এবার cos θ ঋণাত্মক হচ্ছে আমাদের দেখেন এই যে দ্বিতীয় চতুর্ভাগ, তখন একটু ভুল হয়েছিল, যাই হোক স্টুডেন্টরা তো অযথা বলে না যে ভুল পড়াই। টেন কট আমি এখানে লিখছিলাম, এখানে হবে এটা। অনেক সময় খেয়াল থাকে না অতটা, মানে অনেক প্রেশার নিয়ে আসলে কাজ করতে হয়, অনেক করতে হয়, এই কারণে অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, এটা এই ভিডিওর ভুল এই ভিডিওতে সমাধান দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এটা হবে টেন থেটা, তার মানে আপনাদের সাইন কোসেক, তো এখানে আছে, এখানে কজ নেই। কজ নেই মানে কি, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আপনার এটা ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক, এটাই হবে আমাদের ঋণাত্মক।
তাহলে ঋণাত্মক হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের জন্য। আর এটার ক্ষেত্রে হচ্ছে পাই মাইনাস থিটা, থিটা কত আমাদের 0 ডিগ্রি, তাহলে হবে থিটা ইকুয়াল হবে পাই মাইনাস 0 ডিগ্রি আর হবে পাই প্লাস 0 ডিগ্রি। তার মানে পাই থেকে 0 বাদ দিলেও আমাদের পাই আসবে, পাই এর সাথে 0 যোগ করলে আমাদের কত আসবে, পাই আসবে। অর্থাৎ আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি যাই সেক্ষেত্রেও cos থিটার মান আমাদের 0 আসে, মানে cos 180 ডিগ্রি, যেটা cos পাই, পাই মানে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান আমাদের -1। এরপর হচ্ছে আমাদের এই যে ফাংশনটা cos টু cos থিটা -1 মানে হচ্ছে 0, cos থিটা আসে হচ্ছে 1/2। এখানে আমাদের ধনাত্মক আসছে, তো cos থিটার মান ধনাত্মক আমাদের কোন কোন চতুর্ভাগে হয়, প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা আপনি অবশ্যই থিটা কত লিখবেন, cos 60 ডিগ্রি মানে হচ্ছে পাই ভাগ 3, তার মানে পাই ভাগ 3 হবে পাই ভাগ 3 আপনার একটা অ্যান্সার, পাই একটা অ্যান্সার। এরপর হচ্ছে এই যে cos থিটার মান ধনাত্মক, এটা কিন্তু আপনার চতুর্থ চতুর্ভাগের জন্য হয়, চতুর্থ চতুর্ভাগের জন্য যদি হয় সেক্ষেত্রে আপনি 2 পাই মাইনাস পাই ভাগ 3 দিবেন, 2 পাই মাইনাস পাই ভাগ 3 মানে হচ্ছে 3 গুণে 6 একবার দিলে হবে 5 পাই ভাগ 3। তাহলে আরেকটা কোন পান আপনি হচ্ছে 5 পাই ভাগ 3। তার মানে এই যে আপনার সমীকরণটা, এই সমীকরণটার মধ্যে যদি আপনি থিটার জায়গায় পাই ভাগ 3 অর্থাৎ 60 ডিগ্রি বসাবেন, 60 ডিগ্রি বসাইলেও আপনার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, 180 ডিগ্রি বসাইলেও বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, এবং 5 পাই ভাগ 6, 5 পাই ভাগ 3, এখানে পাই ভাগ 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে 5 দ্বারা গুণ করলে হয় 300 ডিগ্রি। তো 300 ডিগ্রি যদি আপনি এটার মধ্যে বসাবেন তাহলেও আপনার কি হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তো এই তিনটা হচ্ছে আমাদের আনসার। তো এরকম যে থিটার অনেকগুলো আসলে মান নির্ণয়, এগুলা কোথায় থেকে আসে এগুলা কিন্তু ভুল করা যাবে না, এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, আমরা হচ্ছে সামনে সাজেশনমূলক ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমি অলরেডি অনেকটুকু তৈরি করে ফেলতেছি, যখন পরিপূর্ণভাবে সবগুলো আমার গোছানো হয়ে যাবে আমি একটা জায়গায় নোট করে আপনাদেরকে দিব, জাস্ট মুখে বলে দিব। তো সাজেশনমূলক ভিডিও আপনারা সর্বপ্রথম পাবেন হচ্ছে ফিজিক্স, যেটা হচ্ছে আমাদের 16 তারিখ 2 মার্চ 2026। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।